আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি খাদ্য নিরাপত্তা বিষয়ক আপনাদেরই প্রিয় অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর ভেট কেয়ার ল্যাব অ্যান্ড পেট ক্লিনিক্স। আজ অনুষ্ঠানের 13তম পর্ব। আজকের আলোচ্য বিষয় অ্যান্টিমাইক্রোবিয়ালের ব্যবহার, জনস্বাস্থ্য সুরক্ষায় চ্যালেঞ্জ ও করণীয়। এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বরেণ্য অতিথি। আমার ডান পাশে প্রথমে রয়েছেন ডাক্তার এস.এম. শাহরিয়ার রিজভী, সহকারী অধ্যাপক, স্বাস্থ্য অধিদপ্তর, এবং তারপরে আছেন ডক্টর মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। উনি একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ান এবং বিশেষজ্ঞ ওয়ান হেলথ বাংলাদেশ। আপনাদের দুজনকে এই আমাদের অনুষ্ঠানে স্বাগত। শুরুতেই ডাক্তার রিজভী, আপনার কাছে জানতে চাইব অ্যান্টিমাইক্রোবিয়াল কি এবং অ্যান্টিবায়োটিকের সঙ্গে এর পার্থক্যটা কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি শুরুতেই আরও ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভিকে, যে এরকম জনগুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সময়োপযোগী বিষয়কে তুলে ধরার জন্য। তো আপনার প্রথম প্রশ্ন যেটা, যে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিবায়োটিক এটার পার্থক্য, এটা জানতে হলে আসলে তাদের সম্পর্কটা আমরা যদি দেখি তাহলেই বুঝতে পারবো পার্থক্যটা কি। তো অ্যান্টিমাইক্রোবিয়াল আসলে একটা পরিবারের মতো। আমরা যদি এটাকে একটা পরিবার চিন্তা করি তাহলে অ্যান্টিবায়োটিক এটার একটা সদস্য। তো অ্যান্টিবায়োটিক মূলত কাজ করে সরাসরি ব্যাকটেরিয়ার উপর। একইভাবে অ্যান্টিমাইক্রোবিয়ালের আরও সদস্য আছে, যেমন অ্যান্টিভাইরাল, যেগুলো মূলত ভাইরাসের উপরে কাজ করে। এবং আমাদের যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি চিকিৎসা আমরা ব্যবহার করি অ্যান্টিভাইরালগুলা, সেরকম। আবার একইভাবে অ্যান্টিফাঙ্গাল আছে, যেগুলো মূলত ছত্রাকের উপরে কাজ করে। আপনারা দেখবেন যে বিভিন্ন সময়ের স্কিন ডিজিজগুলোতে ছত্রাক বিরোধী ওষুধগুলো দেওয়া হয়, ওগুলো হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। একইভাবে অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ আছে, যেগুলো মূলত প্যারাসাইট বা কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়। আমাদের বাচ্চাদের যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয় সেটাও কিন্তু অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ। তো মূল পার্থক্য এটাই যে অ্যান্টিমাইক্রোবিয়াল আসলে তার বিভিন্ন সদস্য স্পেসিফিকভাবে বিভিন্ন জীবাণুর উপরে কাজ করে, অ্যান্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়ার উপর কাজ করে। এটাই পার্থক্য। জি, ধন্যবাদ। তার মানে হলো যে অ্যান্টিমাইক্রোবিয়াল এমনই ড্রাগ বা ওষুধ যেগুলো সকল অর্গানিজমের বিরুদ্ধেই কাজ করে, কিন্তু অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়ার উপরে কাজ করে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবার উপরে আসবো আপনার কাছে। এখন ডক্টর নূরে আলম, আপনার কাছে জানতে চাই যে অ্যান্টিমাইক্রোবিয়াল কি বা অ্যান্টিবায়োটিক কি আমরা জানতে পারলাম, ডক্টর রিজভী বললেন। তো এই খাদ্য উৎপাদনকারী প্রাণীতে এগুলোর ব্যবহার কেন করা হয়? ধন্যবাদ ডক্টর সরওয়ার আপনাকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভিকে আজকের এই একটি জনগুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে একজন আলোচক হিসাবে আমন্ত্রণ করবার জন্যে। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন, খাদ্য উৎপাদনকারী প্রাণীতে কেন অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করা হয়। আমরা জানি যে অ্যান্টিমাইক্রোবিয়াল সাধারণত সংক্রামক রোগের চিকিৎসায় খাদ্য উৎপাদনকারী প্রাণীতে ব্যবহৃত হয়ে থাকে। খাদ্য উৎপাদনকারী প্রাণী বলতে আমরা গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিকে বুঝিয়ে থাকি। এই সমস্ত প্রাণীকুলের বিভিন্ন সংক্রামক রোগ হয়ে থাকে এবং যখন সংক্রামক রোগ হয় তখন অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক পৃথিবীব্যাপী একটি সমাদৃত এবং বিজ্ঞানসম্মত অন্যতম চিকিৎসা পদ্ধতি। তবে আমি একটা কথা এখানে যোগ করতে চাই, আমরা যে কারণ যখনই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করি না কেন, অবশ্যই আমাদের বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকের পরামর্শ মোতাবেক তা ব্যবহার করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আসবো আবারও। ডক্টর রিজভী, আপনার কাছে জানতে চাই যে সব ধরনের জ্বর, সর্দি, কাশি বা ভাইরাসজনিত রোগে কি অ্যান্টিমাইক্রোবিয়ালের প্রয়োজন হয়? ধন্যবাদ। আসলে আমরা পূর্বের আলোচনা থেকেই বুঝতে পারলাম যে অ্যান্টিমাইক্রোবিয়াল কখন কাজ করবে। তো আমাদের যে সাধারণ সর্দি, কাশি, জ্বর যেগুলো হয় এর বেশিরভাগই ভাইরাসজনিত, এবং এই অসুখগুলো কিন্তু সেলফ লিমিটিং, অর্থাৎ নিজে নিজেই 3 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কোনো ওষুধের প্রয়োজনই পড়ে না। আর ব্যাকটেরিয়া দিয়ে হলে যখন হবে তখন শুধুমাত্র আমাদের অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে। সুতরাং আমাদের যে সাধারণ সর্দি, কাশি, জ্বরগুলো হয় এক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়ালের তেমন কোনো প্রয়োজন পড়ছে না, কারণ
ব্যাকটেরিয়া দিয়ে যখন হবে শুধুমাত্র তখনই আমি অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে, অন্য সময় কিন্তু আর এটার প্রয়োজন হয় না। সুতরাং আমার মনে হয় এই ব্যাপারে আমাদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে আমরা যখন প্রয়োজন শুধু সেই ক্ষেত্রেই অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করব। আমাদের তো একটা সাধারণ প্র্যাকটিস, একটু ঠান্ডা লাগলে বা কোনো সমস্যা হলে আমরা ফার্মেসিতে চলে যাই, গিয়ে ওখানে দেখি একটা অ্যান্টিবায়োটিক থাকেই, অন্যান্য কিছু অ্যান্টিভাইরাল থাকে বাট অ্যান্টিবায়োটিকও থাকে। এটা কি ঠিক? না, এটা একেবারেই ঠিক না, কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহারে কিন্তু এরকম অন্য ওষুধের মতো না যে ব্যবহার করলে এটা কোনো ক্ষতি হবে না। এটার কিন্তু ক্ষতিকর প্রভাব আছে, যেটা আমরা জানি যে অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনে ব্যবহার করলে যে ক্ষতি হয়, সেটার কারণে আমরা এটা ব্যবহার করব না। জি, এই যে আপনি বলতেছিলেন যে ক্ষতি হয়, আসলে ক্ষতিটা কি হয়, কি ধরনের ক্ষতি এটা? ধন্যবাদ। আসলে অ্যান্টিবায়োটিক আমরা যখন ব্যবহার করি তখন অনেকগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হয়, যে এটা আদৌ প্রয়োজন আছে কিনা। আরেকটা আছে যে এটা সঠিক মাত্রায় ব্যবহার করা হচ্ছে কিনা, এটা কোথাও ভুল মাত্রা বা ভুল ডোজ ব্যবহার করা হচ্ছে কিনা, এবং কতদিন ব্যবহার করবো সেই বিষয়গুলা। তো আমরা যখন নিজেরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব তখন কিন্তু এইটার প্রভাব অনেক বেশি এবং ঝুঁকি আছে। এই ঝুঁকি শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে না, অন্যান্য ওষুধের মতো এই ঝুঁকির একটা কারণ হচ্ছে যে এটার কিছু রিয়াকশন থাকে, সেই রিয়াকশনগুলো কিন্তু আমার ব্যক্তিগতভাবে ক্ষতি করতে পারে। কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিমাইক্রোবিয়াল যেটা সমস্যা, সেটা হচ্ছে এটা কিন্তু আমার সামাজিক এবং আমার পুরো হেলথ সিস্টেমের উপর একটা প্রভাব থেকে যায়। আমি যখন এটা ব্যবহার করব অপ্রয়োজনে বা ভুল মাত্রায়, তখন যেটা হবে যে আমার এই অ্যান্টিবায়োটিকগুলো একটা জীবিত প্রাণী, সে চেষ্টা করবে নিজেকে কীভাবে বাঁচানো যায়। সুতরাং আমরা যত অপ্রয়োজনীয় এটা ব্যবহার করব তখন কিন্তু তারা এই ওষুধের প্রতি প্রতিরোধী হয়ে যাবে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স গ্রো করবে জি, ওই জি। জীবাণুগুলোর মধ্যে। ওই জীবাণুগুলোর মধ্যে। তো জি, বলেন। তো এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যখন ডেভেলপ করবে তখন কিন্তু তাকে আমরা ওই আগের ওষুধ দিয়ে আর মারতে পারবো না, তখন আমাকে আরও হায়ার অ্যান্টিবায়োটিক, দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। তার মানে আমাদের খুবই সতর্কতার সাথে এই অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক জি 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 এবং এটার প্রভাব কিন্তু আমার যে খরচ, সেই খরচটাও বেড়ে যায়। হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, আমাকে লঙ্গার টাইম কিন্তু আমাকে হাসপাতালে থাকতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন করব, যদিও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স আমরা এই শব্দটা খুবই আমাদের দেশে এবং বিশ্বব্যাপী খুবই সেনসিটিভ একটা শব্দ, এবং একই সাথে অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ, মানে এই দুটা বিষয়, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ, এই দুটোর মধ্যে পার্থক্য কী? আরেকটা হলো যে এটি কেন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি? আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন। আসলে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সম্পর্কে কিন্তু ইতিমধ্যে জেনে গেছি। যখন অ্যান্টিবায়োটিক জীবাণুর বিরুদ্ধে কাজ করবে না বা জীবাণুরা প্রতিরোধী হয়ে যাবে, তখন এটাকে আমরা বলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। আরেকটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ। তো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং ইউজ দুইটা আসলে ডিফারেন্ট বিষয় বা পার্থক্য আছে, কিন্তু এটা একটার সাথে একটা কিন্তু সম্পর্কিত। আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ বলতে বুঝি আসলে ব্যবহার বিধি, যেটা আমরা কী মাত্রায় কত অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি সেটা বোঝায়। তো সেটা কিন্তু একটা মেজারিং করার সিস্টেম। তো দেখা যায় যে গবেষণায় যে যত বেশি এএমইউ হয়, এএমআর হওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। মানে আমার যত বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় তত বেশি কিন্তু আমার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আমরা যদি সঠিক মাত্রায় সঠিকভাবে এই এএমইউ যেটা, এটা যদি আমার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী ব্যবহার করতে পারি, এএমআর এর হারটাও কমে যাবে। আর যদি এটা আমরা সঠিকভাবে না করতে পারি এবং ব্যবহারের মাত্রা বেড়ে যায়, তাহলে সে একই সাথে কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সও বেড়ে যাবে। এটাই মূলত পার্থক্য। জি, তার মানে হলো এএমইউ এএমআর কমায় যদি ভালোভাবে এএমইউটা আমরা ব্যবহার করি, এক্স্যাক্টলি। আর খারাপ এএমইউ এএমআর বাড়ায়। তো ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো পরে। ডক্টর নূরে আলম, এবার আপনার কাছে জানতে চাই, গবাদি পশু ও পোলট্রিতে অ্যান্টিবায়োটিক কি রোগ প্রতিরোধের জন্য নিয়মিত ব্যবহার করা উচিত? আরেকটা প্রশ্নের সাথে, খামারিদের মধ্যে এই অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারের মানে অপব্যবহার যেটা বলি, এর প্রধান কারণগুলো কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি যদি এক কথায় বলতে চাই, গবাদি পশু, পোলট্রি কিংবা প্রাণীতে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল কখনো রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা উচিত নয়। অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক প্রাণীতে রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হবে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কাজেই আমি খামারি ভাই বোনদেরকে বলবো, আপনারা কখনোই প্ররোচিত হয়ে রোগ প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করবেন না। আপনার আরেকটি প্রশ্ন যে অ্যান্টিমাইক্রোবিয়ালের অপব্যবহারের কারণগুলো কি কি?
এটি একটি সুন্দর প্রশ্ন। আপনারা দেখেন যে বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল অপব্যবহারের অনেকগুলো কারণ রয়েছে। অন্যতম কারণগুলো যদি আমরা চিন্তা করি, আমরা দেখব যে জনসচেতনতার অভাব এবং অ্যান্টিবায়োটিকের বা অ্যান্টিমাইক্রোবিয়ালের গুণাগুণ সম্পর্কে বা ব্যবহার বিধি সম্পর্কে খামারিদের জ্ঞানের অভাব, এবং প্রায়শই ক্ষেত্রে খামারিরা সঠিক রোগ নির্ণয় না করেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন। এবং সহজলভ্যতা, অ্যান্টিবায়োটিকের সহজলভ্যতা, আমাদের খামারি ভাই বোনরা যারা প্রান্তিক পর্যায়ে আছেন তারা ইচ্ছা করলেই আসলে সহজেই প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক ক্রয় করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে প্রান্তিক খামারি পর্যায়ে অনেক ঔষধ বিপণনকারী প্রতিষ্ঠান রয়েছেন, তাদের প্রতিনিধিগণ কিংবা অনেক সময় ঔষধের দোকানদারগণ রয়েছেন। পাশাপাশি যারা খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান, ওই সমস্ত প্রাণী সম্পদ খামারে, তারাও অনেক সময় খামারিদেরকে পরামর্শ দিয়ে থাকেন যে আপনি যদি খামারে অ্যান্টিবায়োটিক বেশি করে ব্যবহার করেন তাহলে আপনার খামারের উৎপাদন বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আসলে এই বিভিন্ন কারণে খামারিরা আমি বলবো যে তাদের অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল সম্বন্ধে জ্ঞানের অভাবের কারণেই বিভিন্নভাবে প্ররোচিত হয়ে তারা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়ালের অপব্যবহারগুলো করে যাচ্ছে। ধন্যবাদ। জি, একই সাথে তাদের মধ্যে আরেকটা বিষয় আছে যে তারা উইথড্রল পিরিয়ড না মানারও একটা কারণ আছে, যে উইথড্রল পিরিয়ডটা কি এটা ওরা ইগনোর করে আর কি, না জানার কারণে। Yes. জি, ধন্যবাদ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব যে ভেটেরিনারিয়ানের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করলে কী ধরনের ক্ষতি হতে পারে? আমরা তো ইতিমধ্যে জানি, এরপরও আমরা বলবো যে ভেটেরিনারিয়ানদের পরামর্শ নেওয়া কেন দরকার? ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে রেজিস্টার্ড প্রাণী চিকিৎসকের পরামর্শ ছাড়া খামারি ভাই বোন আপনাদের খামারে কখনোই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। আপনি যদি বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে এটা হতে পারে যে আপনি যে কারণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন সে কারণে আপনি ভালো ফলাফল নাও পেতে পারেন। ফলে একদিক থেকে যেমন আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং না বোঝার কারণে আপনার খামারের যে বর্তমান উৎপাদনশীলতা আছে সেটাও কিন্তু ক্ষতি হতে পারে বা উৎপাদন ফল করতে পারে। অতএব আপনাকে ভালোভাবে জেনে শুনে এবং বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়েই শুধুমাত্র অ্যান্টিবায়োটিক এবং সঠিক এবং মানসম্মত অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। জি, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কীভাবে প্রাণী থেকে এবং পরিবেশে ছড়িয়ে পড়তে পারে, আমরা প্রাণী থেকে মানুষে এবং পরিবেশে ছড়িয়ে পড়তে পারে? ধন্যবাদ। আমার সহকর্মী বক্তা বলেছেন, আলোচক বলেছেন যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কী জন্য হয়। আসলে মানুষের ক্ষেত্রেও যে কারণে হয়, অ্যানিমেলের ক্ষেত্রেও একই ধরনের কারণ। যখন কিনা আমরা অপ্রয়োজনীয়ভাবে কিংবা মাত্রাতিরিক্তভাবে অথবা কম পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব তখন কিন্তু সেখানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হয়। জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জীবাণু তৈরি হয় খামারে। যখন ধরুন আপনার খামারে আপনি বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক বা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন তখন আপনার খামারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর সংক্রমণ বা প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে। এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু কি হবে, আপনার খামারের মাধ্যমে খামারের যারা কর্মী আছে তাদের সংস্পর্শে তাদের শরীরে যেতে পারে বা খামার উৎপাদিত পণ্য বিশেষ করে দুধ, ডিম বা মাংসের মাধ্যমে সেটা ভোক্তার বা মানুষের শরীরে যেতে পারে। এই প্রতিরোধী জীবাণু যখন মানুষের শরীরে যাবে তখন সে মানুষের শরীরে তার সংক্রমণকে বৃদ্ধি করবে এবং মানুষও এই প্রতিরোধী জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। পাশাপাশি আর একটা জিনিস যে খামারের যে মলমূত্র কিংবা বর্জ্য সেটা যদি আমরা সঠিকভাবে পরিশোধন না করি সেখান থেকেও কিন্তু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী যে জীবাণু সেখান থেকে সেটা পরিবেশে ছড়িয়ে পড়বে এবং পরিবেশে সেটা পানির মাধ্যমে, সেটা কৃষি ক্ষেত্রে বা সবজি খেতে বা আমরা বলতে চাই যে সেটা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পুনরায় সেটা পরিবেশ থেকে মানুষের শরীরে আবার আসার সুযোগ আছে। অতএব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জিনিসটা যেখানে তৈরি হচ্ছে প্রাণী থেকে সেটা অতি সহজেই বিভিন্ন মাধ্যমে সেটা মানুষের শরীরে এবং পরিবেশের মাধ্যমে ছড়িয়ে
ছড়িয়ে পড়ছে। এবং আমি শেষ কথা বলবো যে এটা আসলে মানব স্বাস্থ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জি। মানব স্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে। জি, ধন্যবাদ, চমৎকার বলছেন। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আপনারা দেখছেন খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো-স্পন্সর ভেট কেয়ার ল্যাব অ্যান্ড পেট ক্লিনিক্স। আজকের আলোচ্য বিষয় অ্যান্টিমাইক্রোবিয়ালের ব্যবহার জনস্বাস্থ্য সুরক্ষায় চ্যালেঞ্জ ও করণীয়। আমরা আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত আপনাদের। আপনারা দেখছেন খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো-স্পন্সর ভেট কেয়ার ল্যাব অ্যান্ড পেট ক্লিনিক্স। আজকের আলোচ্য বিষয় অ্যান্টিমাইক্রোবিয়ালের ব্যবহার জনস্বাস্থ্য সুরক্ষায় চ্যালেঞ্জ ও করণীয়। বিরতির পর আবারও আপনার মূল আলোচনায় ফিরছি। ডাক্তার রিজভী, আপনার কাছে আমি জানতে চাই যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন বা ফার্মেসি থেকে নিজে নিজে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল কেনা কতটা ঝুঁকিপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে আমাদের দেশের যদি কনটেক্সট চিন্তা করি। আমরা আগেই জেনেছি যে আসলে অপ্রয়োজনে অথবা ভুল ডোজ ব্যবহার করার কারণে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারের ক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে আমাদের। তো আমি যখন প্রেসক্রিপশন ছাড়া রেজিস্টার্ড ডক্টরের চিকিৎসা ছাড়াই নিজে নিজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, তখন কিন্তু এই ঘটনাটাই ঘটবে যে আমরা হয়তো প্রয়োজন নাই সেখানে আমি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করছি, অথবা যেই ডোজে আমি কিনছি সেটা আসলে অ্যাকচুয়াল ডোজ না যেটা দরকার। তাহলে এই অপ্রয়োজনীয় এবং ভুল ডোজ ব্যবহার করার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে আবার একইভাবে যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেটা তৈরি হওয়ার সুযোগ, সেই সম্ভাবনা বাড়বে। এবং সেটা বাড়লে যেটা হবে যে আমার যে জীবাণুগুলা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যাবে, এবং তারা কিন্তু আগের ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। আমাকে আবার নতুন করে অ্যান্টিবায়োটিক, অন্য কোনো হায়ার অ্যান্টিবায়োটিক বা দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এবং প্র্যাকটিক্যালি আমরা এটাও পাই যে এই অ্যান্টিবায়োটিক কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না, এরকম জীবাণুও পাওয়া যায়। এই অবস্থাটা তৈরি হতে পারে এই ক্ষেত্রে। তো ধন্যবাদ। আমরা কি আসলে এই যে প্রেসক্রিপশন ছাড়া মানে অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয় নিষেধ, এই কাজটা কে করবে আসলে? এইটা আমি খুব একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। এটা আমি দর্শকদের উদ্দেশ্যেও কিছু বলতে চাই। সেটা হচ্ছে আমাদের কিন্তু একটি ওষুধ এবং কসমেটিক আইন 2023 আছে। সেটা অনুযায়ী আমাদের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় একেবারেই নিষিদ্ধ। তো এই ক্ষেত্রে আমাদের ক্রেতা এবং বিক্রেতা আমাদের উভয়কেই দায়িত্বশীল হতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অ্যান্টিবায়োটিক আমি যেভাবে কিনবো না রেজিস্টার্ড ডক্টর ছাড়া, একইভাবে আমি বিক্রয় করব না। এই বিষয়টা কিন্তু আমাকে মেনে চলতে কিন্তু হবে। ক্রেতা বিক্রেতার কথা বললেন, কিন্তু এটা রেগুলেটরি অথরিটির স্বাস্থ্য অধিদপ্তরের কি ভূমিকা এখানে? আচ্ছা, এটা মূলত আসলে মনিটরিং এর একটা বিষয়। এই মনিটরিংটা করে থাকে আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর। এটা আলাদা একটা অধিদপ্তর যারা মূলত করে। তো এই আইনটা খুব রিসেন্ট আইন। এই রিসেন্ট আইনটা পাস হওয়ার পরে তারা কিন্তু মোটামুটি শুরু করেছেন মনিটরিং। তো এটা সারা দেশব্যাপী এখন ইমপ্লিমেন্টেশন বাকি। বুঝতে পারছি, এটা সময় সাপেক্ষ ব্যাপার। জি আশা করি হবে সামনে। জি অবশ্যই। তো এরপরে আমি আপনাকে আরেকটা কোশ্চেন করব, সেটা হলো অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স শেষ করা খুবই জরুরি। পূর্ণ কোর্স বারবার একই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ভবিষ্যতের চিকিৎসাও অনেক জটিল হয়ে পড়ে। তো এই বিষয়ে আপনার পরামর্শ কি? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে আমাদের যেটা হয়, যে কোনো রোগ হলে আমরা ওষুধ খাই, ভালো লাগলে আবার ওষুধটা বন্ধ করে দিই। কিন্তু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এই ব্যাপারটা একেবারেই করা যাবে না। কারণ অ্যান্টিবায়োটিকের যে ডোজটা আমাদের দেওয়া হয় এবং নির্দিষ্ট দিনের জন্য, এটা কিন্তু গবেষণার মাধ্যমে কোন জীবাণুর ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য সেটা ঠিক করা হয়, তারপর দেওয়া হয়। এক্ষেত্রে যদি আমরা ডোজ কমপ্লিট না করি, সমস্যা যেটা হয়, এটা তো একটা জীবিত আসলে প্রাণীর উপর ব্যবহার করা হয়। তো সে নিজেকে চেষ্টা করে পরিবর্তন করার, এবং সে সেটার ক্ষেত্রে প্রতিরোধী হওয়ার চেষ্টা করে নিজে বাঁচার জন্য। তো আমরা যখন স্বল্প ডোজে বা ভুল ডোজে আমরা যখন ওষুধ ব্যবহার করব, তখন যেটা হবে, বা ওষুধ খাওয়া বন্ধ করে দিব, তখন আমার শরীরে কিন্তু কিছু জীবাণু থেকে যেতে পারে এবং তারা পরিবর্তনের সুযোগ পেতে পারে। যার কারণে সেই একই ঘটনা ঘটবে, তারা কিন্তু পরিবর্তিত হয়ে আবার সেই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি করবে, প্রতিরোধী হয়ে পড়বে, এবং পরবর্তীতে এই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। এবং বারবার ওই অ্যান্টিবায়োটিক যদি আমরা অপ্রয়োজনে ব্যবহার করি, সেক্ষেত্রে ঘটনাটা কিন্তু পুনরাবৃত্তি ঘটবে। জি ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো আবারও। ডক্টর নূরে আলম, আপনার কাছে জানতে চাই যে উইথড্রল পিরিয়ড, এর আগেও আমি একটা প্রশ্নে বলেছিলাম যে আমাদের
যারা প্রান্তিক লেভেলে যারা অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত, তারা কিন্তু উইথড্রল পিরিয়ডটা কি মানে এটা কিন্তু ভালোভাবে বুঝে না, অথবা এটা নিরাপদ দুধ, মাংস, ডিম উৎপাদনের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনি সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে উইথড্রল পিরিয়ড বা প্রত্যাহারকাল বলতে আমরা বুঝি প্রাণীতে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর থেকে তার উৎপাদিত পণ্য, সেটা মাংস হতে পারে বা ডিম বা দুধ হতে পারে, এই বিপণন না করার বা মানুষের গ্রহণ না করার যে সময়কাল, সেটাকেই সাধারণত উইথড্রল পিরিয়ড বা প্রত্যাহারকাল বলা হয়ে থাকে। আমরা যদি সহজবোধ্য ভাষায় বলি যে উইথড্রল পিরিয়ডের সময় প্রাণীর উৎপাদিত পণ্য বাজারজাত করা যাবে না, বা মানুষ সেটা যদি গ্রহণ করে সেখানে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তো আমাদের খামারি ভাই বোনরা সত্যি বলেছেন যে আসলে উইথড্রল পিরিয়ড কি, এ বিষয়ে তাদের আসলে কোনো সম্যক ধারণা নেই। সেক্ষেত্রে যখন আমাদের প্রাণী চিকিৎসকগণ প্রেসক্রিপশন করবেন, তখন তাদেরকে পরামর্শ দিতে হবে, খামারিকে বলে দিতে হবে যে এই অ্যান্টিবায়োটিকের জন্য এই প্রত্যাহারকাল বা উইথড্রল পিরিয়ড এত সময়, তো সেই সময় আপনি আপনার উৎপাদিত পণ্য বাজারজাত করবেন না। সাধারণ প্রত্যাহার কাল বা উইথড্রল পিরিয়ডটা বোঝানো হয় যে কোনো একটি অ্যান্টিবায়োটিকের কোর্স যে সময়কালীন ব্যবহার করা হয়, এবং ওই কোর্স সম্পূর্ণ হওয়ার পরও সেটা আরো 1 দিন 2 দিন বা সর্বোচ্চ 3 দিন হতে পারে। সেটা 5 দিন 7 দিন, এটা বিভিন্ন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সেটা একটু ব্যক্তিকালটার ভেরিয়েশন হতে পারে। এই সময়কাল একজন সচেতন খামারি হিসাবে তার উৎপাদিত পণ্য কখনোই বাজারজাত করা উচিত হবে না। জি, ধন্যবাদ। তার মানে বাজারজাত করলে কিছু রেসিডিউ থেকে যাবে অবশ্যই, মানে সেই পণ্যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে জি, সেখানে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা প্রশ্ন আসি আপনার কাছে, সেটা হলো যে খামারে রোগ প্রতিরোধে বায়োসিকিউরিটি একটা খুব কমন টার্ম আমরা ব্যবহার করি, যে প্রাথমিক ধাপ, রোগ জীবাণু থেকে মুক্ত থাকার জন্য আমাদের প্রাথমিক ধাপ বলা হয় বায়োসিকিউরিটি। তারপরে আছে টিকাদান এবং ভালো ব্যবস্থাপনা। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো মানলে আমাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন কমতে পারে। আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আমরা একটা প্রবাদ বোধহয় সকলেই জানি যে চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি এই প্রাণী খাতেও দেখি, যদি সেখানে আমরা অ্যান্টিবায়োটিকের সত্যি ব্যবহার কমাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সেখানে রোগের প্রাদুর্ভাব আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে। আর রোগের প্রাদুর্ভাব কমানোর জন্য আমাদেরকে অবশ্যই উত্তম খামার ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করতে হবে। উত্তম খামার ব্যবস্থাপনা পদ্ধতির যে উল্লেখযোগ্য বিভিন্ন পদক্ষেপ আছে, সেগুলোর মধ্যে খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খামারের দর্শনার্থী নিয়ন্ত্রণ করা, এবং খামারে অসুস্থ প্রাণীকে সুস্থ প্রাণী থেকে পৃথক করা, এবং প্রায় প্রতিনিয়ত জীবাণুনাশক স্প্রে করা, খামারে নিয়মিত টিকা প্রদান করা, এবং খামারে সুষম খাদ্য প্রদান করা, খামারে জীবাণুমুক্ত পানি সরবরাহ করা, এবং সর্বোপরি খামার থেকে যে বর্জ্য উৎপাদন হয় সে বর্জ্যগুলো সঠিকভাবে পরিশোধিত করা। আমরা যদি এই খামারে সঠিকভাবে উত্তম খামার ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করি এবং সঠিকভাবে মানসম্মত টিকা প্রদান করে থাকি, তাহলে আমরা বিশ্বাস করি খামারে রোগের প্রাদুর্ভাব কমে যাবে, আবার প্রাদুর্ভাব কমে আসবে। আর যখন রোগের প্রাদুর্ভাব কমে আসবে, আলটিমেটলি তখন অ্যান্টিবায়োটিকের চাহিদাও কমে আসবে। জি, ধন্যবাদ। চমৎকারভাবে বলছেন আপনি। আমি আসছি ডাক্তার রিজভী আপনার কাছে আবারও। বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের প্রধান কারণগুলো কি? অ্যান্টিবায়োটিকের বিশেষ করে আমাদের মানব স্বাস্থ্যের জন্য, মানুষের ক্ষেত্রে আপনি যদি বলেন। ধন্যবাদ। আসলে আমাদের অ্যান্টিবায়োটিক যে ব্যবহার, সেটা অপব্যবহার হয়, এটা খুব কমন একটা ঘটনা। তো অপব্যবহারের প্রধান কারণ নিয়ে বাংলাদেশে কিন্তু বেশ অনেক গবেষণাও হয়েছে। তো এই গবেষণাগুলোর মধ্যে যদি আমি বলি যে আমাদের হিউম্যান হেলথ বা মানব স্বাস্থ্যে যেটা হয়, ইতিমধ্যে কিন্তু আমার কলিগ বলেছেন যে পশু স্বাস্থ্যে কী কী কারণে হয়। তো আমাদের হিউম্যান হেলথের ক্ষেত্রে যেটা সর্বপ্রথম আমি বলবো সেটা হচ্ছে ওভার দ্য কাউন্টার যে ড্রাগ সেল হয়, অর্থাৎ আমি ওষুধের দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে আমি বলছি একটা অ্যান্টিবায়োটিক দেন, সে বিক্রি করছে। তো এটা আসলে সবচেয়ে বড় কারণ যে আমি ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক কিনতে পারছি এবং ব্যবহার করছি।
এবং এটার সাথে একটা রিলেটেড হচ্ছে যে বিক্রেতাও কিন্তু বিক্রয় করছেন না, যদিও আমার নীতিমালা আছে যে করা যাবে না, কিন্তু উনি বিক্রয় করছেন। তার মানে আমার কিন্তু মনিটরিং দরকার এই জায়গাটাতে। সো মনিটরিংয়ের অভাব, এটাও কিন্তু একটা অপব্যবহার প্রধান কারণ। আর আমি যদি সব মিলিয়ে বলি যে মানে আমার সর্বপ্রথম কি কারণ, কি করলে যে আমার এই অপব্যবহারটা কমানো যাবে, তাহলে ওই জায়গাটাতে কাজ করতে হলে আমার প্রথম কাজ হচ্ছে জনসচেতনতা। আমাদের যেই স্কেলে জনসচেতনতা দরকার ছিল, আমরা কিন্তু এখনও সেই স্কেলে করতে পারিনি। আমরা করছি, কাজ করছি, সরকার কাজ করছে, বিভিন্ন সংস্থা কাজ করছে, কিন্তু জনসচেতনতা যদি আমরা লার্জ স্কেলে করতে পারি তখনই আসলে এই অপব্যবহারটা কমে আসবে। সো আমার মনে হয় এই 3টা কারণ বলবো আমি যে সবচেয়ে বড় কারণ যেটার কারণে অপব্যবহার হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি এবার খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, যেটা সাধারণত আমরা শুনে থাকি। সেটা হলো যে আপনি কি মনে করেন যে AMR সৃষ্টিতে খাদ্য উৎপাদনকারী কৃষি, প্রাণী এবং মৎস্য সেক্টরই বেশি দায়ী? একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলেন। না, একেবারেই না। আমি যদিও হিউম্যান হেলথ নিয়ে মূলত কাজ করি, কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যে সমস্যাটা, এই সমস্যাটা শুধুমাত্র হিউম্যান হেলথ বা অ্যানিম্যাল হেলথের নিজস্ব সমস্যা না, এটা একটা ওয়ান হেলথ সমস্যা। একই সাথে আমার মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য এবং হচ্ছে পরিবেশ, 3টা মিলিয়ে এই সমস্যাটা তৈরি হয়। সুতরাং এখানে আমার এই ব্লেম দেওয়ার সুযোগ নাই যে এটা হচ্ছে প্রাণী স্বাস্থ্যের ব্যবহার বেশি হচ্ছে বা পরিবেশে আসছে বলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বাড়ছে। কারণ আমরা যদি হিউম্যান হেলথের কথা চিন্তা করি, হিউম্যান হেলথ কিন্তু একটা বড় স্টেক হোল্ডার এবং তারা কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারে অনেক বড় একটা অংশ ব্যবহার করছে। তার মানে আমি এটা স্কিপ করতে পারবো না যে আমি এটার অংশীদার না। তো এই সমস্যাটা যেহেতু অন হেলথ অ্যাপ্রোচে হয়, সুতরাং এটা আমার সংকট নিরসনও করতে গেলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে, অর্থাৎ মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশ 3 জায়গা মিলিয়ে যদি আমরা না করতে পারি তাহলে এটা কোনোভাবেই এটা সংকটটা নিরসন হবে। জি, ধন্যবাদ ডক্টর নুরে আলম। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো যে আপনি দীর্ঘদিন AMU AMR নিয়েই কাজ করতেছেন ওয়ান হেলথে। তা আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সেক্টরের তুলনায় AMR সৃষ্টিতে স্বাস্থ্য খাতের কতটা দায় আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমার সহকর্মী আলোচক অলরেডি বলেছেন যে এটা আসলে একক পুরো সমস্যা নয়, এটা একটা ইন্টিগ্রেটেড সমস্যা, সমন্বিত সমস্যা। এর জন্য মানুষ, প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ, মানে আসলে যে সমস্ত সেক্টর বা খাত এই অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকে সকলেই সমভাবে দায়ী। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে মানুষ এর জন্য একটি অন্যতম কারণ আমরা মানুষের ক্ষেত্রে যেটা দেখি যে অলরেডি যদিও আমার সহকর্মী বলেছেন যে অ্যান্টিবায়োটিকের সহজলভ্যতার কারণে আর বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে সমস্ত মানুষ আছেন বেশিরভাগ মানুষই ডাক্তারের শরণাপন্ন না হয়েই নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে কিংবা দোকানদারের পরামর্শক্রমে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকেন। এবং মানুষের ক্ষেত্রে আরো একটা প্রবণতা আছে যে কোর্স সম্পন্ন না করার প্রবণতা। হয়তো 5 দিনের কোর্স দিয়েছেন, উনি 2 দিন 3 দিন খেয়ে রোগ সেরে গেলে আর খান না। অর্থাৎ বিভিন্ন, আর সর্বোপরি মানুষের ক্ষেত্রেও এটার জনসচেতনতার অভাব আছে যে অ্যান্টিবায়োটিক কেন ব্যবহার করা হয় এবং মানুষের ক্ষেত্রে রোগ সঠিকভাবে নির্ণয় না করেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। আমার সহকর্মী বলেছেন যে ভাইরাল ডিজিজের ক্ষেত্রেও, মানে ভাইরাস ইনফেকশন হয়েছে সেখানেও অ্যান্টিবায়োটিক আমরা হরহামেশা ইউজ করছি। সর্বোপরি আমি বলতে চাই যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার পিছনে মানুষ, প্রাণী সম্পদ, মৎস্য খাত সকলেই সমভাবে দায়ী। এবং এর জন্য যদি আমরা সত্যি একটা সুফল পেতে চাই, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রভাব কমাতে চাই, আমাদেরকে সমন্বিতভাবে ওয়ান হেলথ প্ল্যাটফর্মে কাজ করতে হবে। তাহলেই আমরা আমাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় মূল বার্তা, অ্যান্টিমাইক্রোবিয়াল আমাদের জন্য অতি মূল্যবান সম্পদ, তাই এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় ও ভুল ব্যবহার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সৃষ্টি করে, যা মানুষ, প্রাণী ও পরিবেশ সবার জন্যই হুমকি। দর্শক, গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, বরং খাদ্য নিরাপত্তার বাস্তব চিত্র ও বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।